গুড মর্নিং। আমরা এসেছি লিয়াম সক পিয়ারে। পিয়ার একটু দূরে, আর এই পিয়ার থেকে ক্যাটামারান ধরে চলে যাব থাইল্যান্ডের এক অজানা, অচেনা, অবিশ্বাস্য সুন্দর দ্বীপে, যার নাম কো কুট। সবুজ পাহাড়, জঙ্গলে ঘেরা এর পান্না সবুজ জলরাশি আর সাদা বালির বিচে আগামী দুদিন আমার বিচ হপিং। সকালে বাস ধরেছিলাম ব্যাংকক থেকে ট্র্যাকের উদ্দেশ্যে। 320 কিলোমিটার রাস্তা, আসতে প্রায় ঘন্টা পাঁচেক লাগলো। আর তারপর এই ক্যাটামেরান কোকুদের পিয়ার এল সালাডে আমাদের নিয়ে যাবে। জলপথই এখানে যাবার একমাত্র রাস্তা। তবে আইল্যান্ডে নেবে গাড়ি পাওয়া যাবে বিভিন্ন জায়গায় ঘোরার, যেটা পাহাড় আর জঙ্গল পেরিয়ে আমাদের নিয়ে যাবে সাদা বালি, নারকোল গাছ আর 500 বছরের পুরনো মক্কা আর অন্যান্য গাছের ঘেরা এই শান্ত সমুদ্র তটে, যেখানে গড়ে উঠেছে সাদা বালির ওপর সুন্দর সুন্দর রিসর্ট। এখানটায় সমুদ্র দেখা যাচ্ছে, আর এটা আমার রুম। ব্যবস্থা আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে, সবই রয়েছে। আর ঘরের বাইরেই সমুদ্র। কোকুট এখন থাইল্যান্ডের খুব নামকরা বিচ। আস্তে আস্তে এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে। একটু দূরে, কমিউনিকেশন অতটা ভালো নয়, তবু খুব খারাপও নয়। রিসর্টটা আমাকে বুক করতে হয়েছে। রিসর্ট এখানে খুব কস্টলি। সাধারণ হোটেল 5,000 টাকা, এই হোটেলটা 11,000 টাকা একটা নাইটের জন্যে। জল খুব পরিষ্কার। তবে এত ক্যামেরা নিয়ে এসছি, এগুলো নামবো না নিয়ে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা দেখছেন। এইসব বীচগুলোই খুব ভালো হয়, যে বীচটা 3 দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা থাকে। নরম বালির বীচ, সাদা বালির বীচ। মনে হচ্ছে যেন গদি বেছানো রয়েছে। একদম জলের কালারও দারুণ। তা কোকুট এখন খুব জনপ্রিয় বীচ, যদিও এটা সিজনাল, সেই জন্য এখানকার হোটেল ভাড়া খুব। আর সেইভাবে অতটা হোটেল রিসর্ট গড়ে ওঠেনি, এবং গড়ে ওঠেনি বলেই জায়গাটা এত সুন্দর আছে। গড়ে উঠলেই এটা ফুকেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এমন সব রিসর্ট আছে যেখানে রিসর্ট ঘুরতেই 2 দিন লেগে যায়। এটা ভালো লেগেছে যে কোকোনাট মাথায় পড়লে ভালো হবে না খারাপ হবে। এইটা তাদের প্রায় 3টে বাজে। একটু লাঞ্চের অর্ডার করেছি। এটা হচ্ছে একটা স্যুপ, এটাকে বলে টম খা। খা হচ্ছে আদা, টম হচ্ছে স্যুপ। আর এই স্যুপটা তৈরি হয়েছে নারকেলের দুধ দিয়ে, সঙ্গে একটু নুডলস দিয়েছে। এটা নন স্পাইসি। এদের এখানে আদা 2 রকম হয়, একটা হচ্ছে গালাঙ্গাল, আর একটা হচ্ছে আমাদের আদা খা যেটাকে বলে। এটা খাবার নিয়ম হচ্ছে বাটিতে একটু নুডলস, তারপরে এই ভেজিটেবলস আর স্যুপ টুপগুলো এই বাটির মধ্যে দিতে হবে। দিলে তারপরে এটা নুডলসটাও নরম হয়ে যাবে। আর এই যে আদাগুলো বেরোচ্ছে মুখ থেকে, আদাগুলো এরা কাঁচাই দেয়, মানে এই দেয়, গোটাই দেয়। মোটামুটি সব শেষ করতে পেরেছি। একটু নুডলস পড়ে রইল, আর চিকেনগুলো ভাল লাগছে না খেতে। আমি এক চিকেনের ভক্তও নই। তো যাই হোক, আরও 2-1টা জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে লেমন গ্রাস, একটা হচ্ছে কাফের লাইম লিভস, আর একটা বেসিল লিভস। এটা হচ্ছে কাফের লাইম লিভস। এত সুন্দর পরিবেশ, আর চারিদিকে পাথুরে বীচ। দেখি কতটা যাওয়া যায়। সব জায়গায় একটা সেলফির ট্রেন্ড আছে। এক একটা জায়গায় এক এক রকমের কায়দা, একটা কায়দা। তবে এইসব জায়গায় সূর্য ডুবলেই শেষ, অন্ধকার হয়ে যাবে। সেরকম রাস্তাঘাট কি বলবো, জমজমাট নয়।
কায়াকিং করে চলছেন সবাই। আমার মনে পড়ছে না পৃথিবীর কোনো দেশে এই জিনিসটা দেখেছি, বিচ পার্টি চলছে। তবে এখানে একটা হচ্ছে যে প্রত্যেকটা হোটেলকেই নিজের একটা জেটি বানাতে হবে, এই কাঠ দিয়ে, গাছের ফাঁক দিয়ে। এটা দারুণ, ঝিকিমিকির মধ্যে সূর্য ডুবছে, কমলা লেবুর মতো একদম জলে ডুবে যাচ্ছে। অনেক রকম পাখির ডাক শুনে সকালে ঘুমিয়ে গেল। পাশে ম্যানগ্রোভ আছে একটা, এদিকে সমুদ্র আর এদিকে ম্যানগ্রোভ। তো আমরা দেখছি মোহনাটা কাছাকাছি কিনা, আর খানিকটা বোঝা যাবে। তবে এখানে সমুদ্রে একটা জিনিস দেখলাম, জোয়ারই হোক ভাঁটাই হোক, আজকে আমি রাতের দিকেও একটু এসেছিলাম, জল সেমই থাকে এখানে। এটা মানে বিরাট একটা ভালো দিক বলতে হবে, কারণ ভাবে একটা ছোট্ট বিচের ছোট্ট মোহনা। এরকম ব্রিজের জন্য বিখ্যাত হচ্ছে কোকুড, প্রচুর জায়গায় এরকম রেস্টুরেন্টও করা আছে। তো রেস্টুরেন্টটা মনে হচ্ছে ক্লোজ এখন। ছোট্ট বিচ, বাংবাও বিচ, কিন্তু এনক্লোজড, চারিদিকে পাহাড় দিয়ে এনক্লোজ করা। এর একটা ভীষণ ভালো উপকারিতা আছে, সেটা হচ্ছে যে এই এনক্লোজারের জন্যে ঝোড়ো হাওয়া, স্টর্ম ঢুকতে পারে না। প্রমোট করার কেউ নেই অ্যাকচুয়ালি, এখনও এটা খুব ইয়াং বলতে পারেন। আমি এই যে একটু কোথাও আমাদের বেরিয়ে নিয়ে আসবে ছোট্ট ছোট্ট লঞ্চ ব্যবস্থা আছে, তবে এই সবের জন্যে একটু মূল্য দিতে হবে আর রিসেপশনে যোগাযোগ করতে হবে। এখানের একটা এই রাস্টিক লুক আমার খুব ভাল লেগেছে, সাধারণ কাঠ দিয়ে তৈরি একটা ব্রিজ, একদম খুব ন্যাচারাল লুক, না কোনো জোয়ার আছে। সে ভালো মর্নিং ওয়াক আর কোথায় পাবো। তবে আপনারা যদি এখানে আসেন, এরকম একটা রিসর্টে থাকতেই হবে। সকালবেলা সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট, ড্র্যাগন ফ্রুট, তরমুজ, আনারস, ট্রপিক্যাল সব, সঙ্গে একটু ফ্রাইড রাইস, প্রচুর আইটেম রয়েছে। বেশি খেলে আর হাঁটতে পারবো, ভয়ে বেশি খাচ্ছি না। এই রিসর্টে মনে হচ্ছে আমি একা ইন্ডিয়ান, আর কোনো ইন্ডিয়ান নেই। এনিওয়ে, এখানে সত্যি কথা বলতে এটা ইউরোপিয়ান সিজন। মাসাজ পার্লার আছে, মাসাজ 300 বাট, ব্যাংককেরই রেট। তারপর উঁকি মেরে চলে যাই বিচটাতে। আজকে আমার কতগুলো বিচ আপনাদের দেখাতে হবে, আমায় নিজেও দেখতে হবে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। না, জল কমেনি। কাল সকালে আমার বোট আবার ব্যাক টু ব্যাংকক 8:30টার সময়। এটা অনেক দূরে, সেই জন্য আমি একটু কাছাকাছি চলে যাচ্ছি। আজকে একটা গাড়ি নিয়েছি, তো আজকে আমার গাড়ির ড্রাইভার হচ্ছে, ইয়োর নেম? নিউ। ইউ আর নিউ অ্যান্ড আই এম ওল্ড। আই এম 69 ইয়ার্স ওল্ড। একই সমুদ্র, গালফ অফ থাইল্যান্ড, কিন্তু এক এক জায়গায় এক এক রকম রূপ। এইটাই আমার ভালো লাগে, যে মোটা মোটা গাছ। এই বীজটাও ভালো, ভারী সুন্দর বীজ, চান করার পক্ষে খুব ভালো, কারণ খুব একটা বেশি গভীর নয়। মেনলি এটা ফরেনারদের জায়গা। আমি এখনও অবধি একটা ইন্ডিয়ানকে দেখতে পাইনি। কাল সারাদিন ঘুরেছি, কারণ ইন্ডিয়ানরা থাকলে একটু হাল্লাগুল্লা হবে, কিন্তু সেই হাল্লাগুল্লা কোথাও দেখিনি। এটাই কোকুডের বিউটি। বিচের ধারে বসলে আপনাকে হাঁটতে হবে না, বিচের ধার থেকেই জলে ঢেউ এসে আপনাকে আলিঙ্গন করবে। এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে। এইখানে বিচ আর এখানে ব্যাকওয়াটারও ঢুকে একটু বিচ তৈরি করেছে, সে বোটও আছে, এটা নিয়ে যাবে ম্যানগ্রোভে। তো ম্যানগ্রোভ যত ভেতরে যাবে তত ডিপার হবে, তত ম্যানগ্রোভের সৌন্দর্য বাড়বে। তো যাই হোক, আমি একটু রোদ্দুরেই নাবি,
ব্যাপারটাকে বোঝা গেল। সবচেয়ে বড় কথা, এখানে মোবাইল টাওয়ার আছে, ওয়াইফাই আছে, সমস্ত কিছু রয়েছে, কোনো কিছুর জন্য ঘাবড়াতে হবে না। আইল্যান্ড হপ করা যায় বা বিচ হপিং করা যায়, কিন্তু এটা খুব কস্টলি। বোট ইজ ভেরি কস্টলি। যেহেতু আমি একা আছি, আমার পক্ষে খুব কস্টলি হবে। চারিদিকে হ্যামক টাঙানো রয়েছে, রিল্যাক্স করার যত রকম ব্যবস্থা আছে সবই আছে। একটা গ্রুপ থাকলে বোটে যাওয়া যায়, 7 জন 8 জন 10 জন মিলে। ওটা ওই বিচটার অন্য নাম হবে, কারণ এখান থেকে মোস্ট প্রবলি অ্যাক্সেস নেই, বা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায়, কেউ অতটা যাবে না। আর ঘুরে যেতে গেলে গাড়িতে অন্তত 10-15 কিলোমিটার, কারণ পুরো জঙ্গলটা পেরিয়ে যেতে হবে, পাহাড়টা পেরিয়ে যেতে হবে। হাই মিউজিক বাজছে। তবে একটা জিনিসকে প্রশংসা না করে পারবো না, সেটা হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিজম অ্যাসপেক্ট। শুধু লাঞ্চই নয়, এখানে রীতিমতো এখানকার কুইজিন সবাই খুব প্রশংসা করেছেন, কারণ এদের রান্নার পদ্ধতিও নাকি ভেরি ওল্ড এবং অথেন্টিক স্টাইলে এরা রান্না করে। হং হিন বিচ রিসর্ট, ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা ডাইরেক্ট ফোন করে কথা বলতে পারেন। আবার চলে যাব পরের বিচে। আমার গাড়িও পেছনে রয়েছে আর আমিও তৈরি হয়ে আছি। অ্যাকচুয়ালি এখানে সাজানো বাগান থাকলেও পাশের জঙ্গলগুলো একে কম্পেনসেট করছে আরও। প্রচুর পাখি এখানে আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন কোকুট আসবে। তবে নামগুলো কিন্তু ভুলভাল করবেন না। ক্লং চাও বিচ, এটা ক্লং হিন নয়। ক্লং হিন অলরেডি ঘুরে এলাম। এখানে আর একটা, সেটা হচ্ছে মুয়েথাই এখানকার বিখ্যাত ফাইটিং স্কিল। অ্যাকচুয়ালি যে দেশে আসবেন সেই দেশের কালচারটা আপনাকে দেখতেই হবে। পাথুরে বিচ, বেশ একটু পাথর আছে, আবার ওদিকে বালির বিচও আছে। আর এই ধরনের ব্যাঁকা ব্যাঁকা নারকোল গাছ থাকলে বিচের সৌন্দর্য একটু বেড়ে যায়। বাচ্চারা তাদের কাজে নিমগ্ন। একটা প্রাইভেট জোন লেখা রয়েছে, সুতরাং এটা না যাওয়াই ভালো। এখানেও আরও অনেক বড় বড় রিসর্ট আছে। আমরা টিঙ্কারবেলের পাশে নেমেছি, এরপরে হাই সিজন বলে একটা রিসর্ট আছে। জায়গাটা সত্যিই সুন্দর, যেহেতু জলের স্রোত একটু বেশি, সেই জন্য আরও ভাল লাগছে। দেখুন, এত দূরেও বুক অব্দি জল, মানে জলের ইয়েটা কত সুন্দর। বাচ্চাদের জন্য ইয়েও রয়েছে। একটু কস্টলি বেশি, এক জায়গা থেকে এক জায়গায় যেতে আপনাকে এদের গাড়ি ব্যবহার করতে হবে। তবে আমি সারা দিনের জন্যে নিয়েছি, 6 ঘন্টার জন্যে আমার 1800 টাকা পড়েছে, মানে 1800 ভাট পড়েছে। 300 টাকা ভাট, 750 টাকা ঘন্টা। এইটা একটু কস্টলি, কিন্তু আমরা ইজিলি 10 জনও আসতে পারতাম। একদম লাগানো রয়েছে, বললেই ঝাঁঝা করে বেরিয়ে আসবে। আর সবচেয়ে যেটা ভাল লাগে, শুধু প্রকৃতি নয়, এখানকার মানুষগুলো আছে যারা এসছে, তাদের উদ্দীপনার কোনো শেষ নেই। একটা ম্যানগ্রুভে নিয়ে যাই আপনাদের। তো আপনাকে বলেছিলাম যে পরেরটা একটা ম্যানগ্রুভে দেখাবো, ম্যানগ্রুভ বাংলো এটা। আর এইখান থেকে কায়াকও আছে, প্লাস স্পিড বোটও আছে, পুরো ম্যানগ্রুভটাকে ঘুরে দেখার জন্য। 5 মিনিটের হাঁটা, ওই দেখা যাচ্ছে ক্লংচাও বিচ। সুতরাং যারা ম্যানগ্রুভের কাছে থাকবেন তারা খুব একটা বেশি কেউ মিস করবেন না। তো আমরা এসেছি পাশের একটা ম্যানগ্রোভে, এটা রাবাংমাই বলেই পরিচিত। এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের জন্য একটু আলাদা জায়গা আছে, ব্যাকওয়াটারের ওপরই। জলটা কিন্তু দেখুন খোলা নয়, পরিষ্কার জল আছে, তার মানে রেগুলার চেঞ্জ হচ্ছে। মে হ্যাভ এ কফি। এটাও একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। একা একা চলেছেন, টুপি নেই, গগলস নেই, চলেছে। কফি খাওয়ার আদর্শ জায়গা। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ ওই একটা কথা বারবার বলতে হবে, সারা পৃথিবী থেকে লোক আসছে। কোকুট হচ্ছে ফিশারম্যানস ভিলেজ। দীর্ঘদিন ধরে এটা একটা ফিশারম্যান ভিলেজেও যাব। তার আগে দুটো বিচ আছে, একটু দেখে যাই।
একটা ওয়াটারফলসও আছে, দেখা যাক এরকম জল টল পাওয়া যায় কিনা। হলো রাস্তা বেশ মোটামুটি বাঁধানো আছে, জানি না, না এইটুকুই বাঁধানো, তারপর থেকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে আমার ড্রাইভার বলেছে খুব বেশি জল পাবেন না, এটা অক্টোবর মাসে এই জলটা পাওয়া যায়। তবে ভিড়ভাড়টা নেই, ওই একটা ওয়াটারফলস গিয়ে যদি দেখি যে হাজার হাজার লোক আর হিন্দি গান বাজছে, এটা একটা পাওনা রইল। অক্টোবরের এন্ডে অব্দি প্রচুর জল থাকে, এখানে দড়ি ধরে ঝোলার ব্যাপার আছে। ওয়াটারফলস পর্ব শেষ, আবার দুটো বিচ পরপর। আর একটা বিচ আওতাপাও, অ্যাকচুয়ালি এটা প্যারাডাইস বিচ, এখান থেকে আওতাপাও হচ্ছে ওই দিকটায়। এখানটা বিচ নেই প্র্যাকটিক্যালি, যাই হোক যা ছোটোখাটো বিচ আছে। এটা একটু লং বিচ, এটা ঠিক যেরম বলে যে হাফ মুন বা শেল শেপ সেরম বলা যায় না, একদম লম্বা বিচ চলেছে, ভ্যারাইটি অফ গাছ রয়েছে। প্যারাডাইস বিচ, এরপরেই আওতাপাও, এটা প্রচুর পুরনো রিসর্ট। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে কোকুট বলে। সব গাছই লাগানো রয়েছে, এই তো এই গাছটা তো বেশি পড়েছে, পড়ে জমা হবে, তারপরে প্রচুর আবার গাছ এখানে। সুতরাং শুধু যে ট্যুরিজম নয়, এদের এগ্রিকালচারও খুব স্ট্রং। আরও আমি তো জানি না, রাবার ট্রিটা আমার জানা আছে বলে ভাবলাম আরও প্রচুর গাছ আছে, অনেক ফার্ম আছে। আমি দেখি কোনো ফার্মে যদি দাঁড়ানো যায়। নামটা খুব সুন্দর, দ্য সার্ভাইভাল বাই সিউদা এম। দিস ইজ দ্য সি। এবার বুঝতে পেরেছি আমি, এর একটুখানি কার্ভেচারটা দারুণ, সমুদ্রের মাঝখান থেকে একটুখানি ঢুকে গেছে বীজটা, ল্যাজের মতো বেরিয়ে আছে। এরম বীজ খুব একটা দেখা যায় না। ইয়ে করেছে দেখুন, কত একদম জঙ্গলের মধ্যেখানে এই বীজটাকে ইয়ে করে, চারিদিকে জঙ্গল। আমরা গাড়ি করে আসছিলাম, চলে যেন অন্ধকার হয়ে গেছে, একদম জলের মধ্যেই দোলনা লাগানো আছে, হ্যামাকও জলের মধ্যে আছে, মানুষ একদম আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছেন। সো এই যে ল্যাজটা বেরিয়ে রয়েছে, এটাই হচ্ছে এই বিচের বিউটি। দু রকম রং দেখতে পাচ্ছি, তিন রকম রাদার, একটু ইয়েলোইশ, একটু গ্রিনিশ টার্কোয়াইজ, তারপরে ব্লু। এটাই আজকের লাস্ট বিচ, যদি সারাদিনের বিচ কম্পেয়ার করি, দ্য বেস্ট ওয়ান। তবে এর দুরকম কালার, বালিরও দুরকম কালার, সাদাও আছে, হলুদও আছে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, যদিও আর দূরে কোথাও বালি নেই যা দেখতে পাচ্ছি। দেখছি কতটা যেতে দেবে। আর কি চাই মানুষের কাছে, বুঝলেই সুস্বাদু খাবার পাওয়া যাবে, বিভিন্ন রকমের ড্রিঙ্ক পাওয়া যাবে। তবে সবাই খুব প্রশংসা করেছে এখানকার খাবারের, যদিও আমি খুব একটা খাদ্যরসিক নই। খাওয়া দাওয়ার ব্যাপারটা, সকালে ব্রেকফাস্ট যা দিয়েছে না, প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষেরও কোনো খামতি নেই উদ্যমের। তবে হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এলে আমি যেভাবে ঘুরলাম সেটা ঘোরা যাবে না। তবে এই দিকের ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে, এই যে একটু বেরিয়ে রয়েছে জায়ের মতো, প্রচুর দুর্গ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি সমুদ্রের ধারেই সব দুর্গগুলো ছিল। তো আমার ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, নিউ
বাড়ি চলে গেছে, নিউয়ের বাড়ি ওখানে, আর নিউয়ের ওয়াইফ আমাকে নিয়ে যাচ্ছে ফিশারম্যানস ভিলেজ। এখানে ঘাটে সমস্ত ওদের নৌকোগুলো লাগে যেগুলো দিয়ে ওরা মাছ টাছ ধরে। অ্যাকচুয়ালি কোকুট একটা সময় ফিশারম্যান ভিলেজই ছিল, তারপরে আস্তে আস্তে চাষবাস শুরু হয়, মৎস্যজীবিকাই ছিল ওদের প্রধান। তো এরকম সব নৌকো করে ওরা মাছ ধরতে যায়। আর এটা সকালবেলা এলে মাছ ধরাগুলো ভালো দেখা যায়। কিছু কিছু জায়গায় সরকার বাঁধিয়েও দিয়েছে। কমিউনিটি লিভিং, এক ঘরে দেখুন সবাই বাস করছে, আর কেনাকাটা এসবেরও ব্যাপার রয়েছে, দোকানপাটও রয়েছে, সামনে ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানোও রয়েছে, আর ভেতর দিয়ে ওদের বাড়ি দেখা যাচ্ছে। আর একদিকে নৌকো ভিড়ছে আর একদিকে ওদের বাসস্থান। খুব সুখের জীবন নয়, ঝড় বৃষ্টি যেখানে 6 মাস ধরে বর্ষাকাল চলে সেখানে খুব সুখের জীবন নয়। খাঁড়ি হিসাবে এটা সেফ, কারণ চারিদিক থেকে পাহাড় এমনভাবে ঘিরে আছে যে কারোর অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আফটারঅল খুবই স্ট্রাগলসাম জীবন। বয়স্ক লোকেরা বসে আছেন, এদের কাজ তো মেনলি একদম কাক ঘুরে বললে হবে রাত্রির বেলা। সারাদিন পরে আবার খিদে লেগেছে, প্রায় 5টা বাজতে যায়, লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, কিন্তু এরকম একটা সুন্দর জায়গাতে ফিশারম্যানস ভিলেজে একটু খাওয়া দাওয়া হবে না? তা তো হতে পারে না। এটা হলো একটা নিরীহ টমিয়াম স্যুপ, যদিও এটা কোকোনাট মিল্ক বেসড হয়, এটা একদম ওয়াটার বেসড। তো টমিয়াম গুং হচ্ছে ওদের স্টেপল ফুড। কিছু হোক না হোক একটু সি ফুড মানেই হচ্ছে, চিংড়ি মাছ ছাড়া ওদের চলে না, সে বাটাই হোক, ভাজাই হোক, ইয়ে করাই সেদ্ধই হোক, চিংড়ি মাছ একটু ওদের চাই, কারণ ওই উমামি ফ্লেভারটা না হলে এরা খেতে পারে না, এরা অভ্যস্ত হয়ে গেছে। টমিয়াম গুং আপনি বাড়িতেও তৈরি করতে পারবেন, কোনো চাপ নেই। বাজারে প্যাকেট পাওয়া যায়, প্যাকেটটা সেদ্ধ করে নিলেই হলো। যদি নারকোলের দুধ দিতে চান ভালো, তাহলে স্টক দিলে, যে কোনো স্টক দিলে ভালো। আর এটা কলকাতাতে এখন রেস্টুরেন্টে খুব পপুলার খাদ্য, সব রেস্টুরেন্টেই পাওয়া যাবে যেখানে একটু চাইনিজ ইয়ে রয়েছে বা থাই রয়েছে। টমিয়াম স্যুপের জন্য এই 3টে জিনিস লাগবেই লাগবে। যদি বাজার থেকে প্যাকেটও কেনেন, এই 3টে জিনিস দেবেন। একটা হচ্ছে লেমন গ্রাস, একটা গালাঙ্গাল, আর একটা এই কাফির লাইমের পাতা। এনিওয়ে, আমার খুব ভালো লাগলো স্যুপটা, ভীষণ ভালো করেছে। হয়ে গেল আজকের মতো, আর রাত্রিরে কোনো খাওয়া নেই। 500 টাকা কোক টোক সব নিয়ে তো আজকের দিন শেষ। আজকে আমি এসেছি এই একটা রিসর্টে, এটা জাস্ট আজকে রাত্রিটা কাটানো, কালকে 8টার সময় আমার বেরিয়ে যেতে হবে, ব্যাংকক চলে যাব। স্বর্গ হইতে বিদায়, এই দুদিনের কোকুট মনকে আচ্ছন্ন করে রেখেছে। আর এই স্মৃতি রোমন্থন করতে করতে শেষ করব আজকের পর্ব। এটা ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করলে প্রত্যেক সপ্তাহে এরম একটা নতুন ভিডিও পাবেন, যেটা আপনাদের হাতছানি দেবে এই সুন্দর জায়গাগুলোকে ভ্রমণ করার জন্যে। হ্যাপি ট্রাভেলিং, পরের পর্বে আবার দেখা হবে।